আজ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চল। খোলা হয়েছে সব পোশাক কারখানা। সকাল ৮টা থেকে নিয়মমাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা গেছে। গতকাল জানানো হয়, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলেও জানান বিজিএমইএর নেতারা। এছাড়া টিফিনে আগের বরাদ্দের সঙ্গে বাড়তি ১০ টাকা যুক্ত হবে, আর হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে বেতনের সঙ্গে দেওয়া হবে ২২৫ টাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পেয়েছিলেন ৫৭ বাংলাদেশি। তাদের মধ্যে রোববার ও সোমবার ফিরেছেন ১০ জন। এর আগে শনিবার দুটি ফ্লাইটে ফিরেছিলেন ১২ জন। এ নিয়ে আরব আমিরাত থেকে চট্টগ্রাম পৌঁছেছেন মোট ২২ জন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বলেন, ৮ সেপ্টেম্বর সকালে ইউএস বাংলার ফ্লাইটে একজন, ৯ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে শারজাহ থেকে ২ জন এবং একই দিনে সন্ধ্যায় এয়ার অ্যারাবিয়ান ফ্লাইটে আবুধাবি থেকে আরও ৭ জন চট্টগ্রাম পৌঁছেছেন। এ পর্যন্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া মোট ২২ জন চট্টগ্রাম পৌঁছেছেন। দীর্ঘ প্রতীক্ষার পরও ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগরমোহনার জেলেদের জালে দেখা মিলছে না রূপালী ইলিশ। মাছ না পাওয়ার কারণে আড়তগুলোতেও চলছে হতাশা। ভাদ্রের এ সময় ইলিশ ব্যবসায়ীদের মুখে হাসি ফুটার বদলে রয়েছে চোখে পড়েছে চিন্তার ভাঁজ। মৎস্য অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত হলেও কাঙ্ক্ষিত স্রোতধারা ও ডুবোচরের কারণে ইলিশের মাইগ্রেশনে বাধা সৃষ্টি হচ্ছে। প্রতিনিধি আরিফ হোসেনের লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ভাদ্র আশ্বিন মাস ইলিশের ভরা মৌসুম হলেও ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগরমোহনায় দেখা নেই ইলিশের। তাই ভোলার মৎস্য ঘাটগুলোতে কর্মচাঞ্চল্য ফেরার কথা থাকলেও নেই সেই কর্মচাঞ্চল্য। এ অবস্থায় জেলেরা সকাল থেকে রাত পর্যন্ত নদীতে জাল ফেললেও ২ বেলা ভাত ও এনজিওর কিস্তির টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে মাছ ধরতে গিয়ে প্রতিটি ট্রলারে যে পরিমাণ খরচ হয়, তাতে যে মাছ পায় তা দিয়ে খরচ পুষিয়ে উঠতে পারছেন না তারা। জাল বাইতে যায়, আপনার মনে করেন অনেক বাজার সাজার লইয়া যায়, তেলের দাম আছে বেশি, মনে করেন মাছ ওই তেলের পরিমাণও পাই না। এখন আমরা চলতে পারি না। আমরা জেলে এতদিন ফোন মাছ পেয়েছি, এখন ফোন মাছটাও নাই। আগে যেখানে এক একটা আড়তদার এই সময় বর্ষার দিনে এই সময় এক গতিতে ২-৩ লাখ টাকার মাছ বেচত, এখন সকলে মিল যাচ্ছে, এখানে ১৪টা আড়তদার সকলে মিললে ৩ লাখ টাকার মাছ বেচা কষ্ট হয়ে যায়। এর মধ্যেও সরকারের পক্ষ থেকে জেলেদের যে প্রণোদনার চাল সহ সহযোগিতা করা হয়, সেখানেও অতীতে রয়েছে অনেক অনিয়ম। তাই বর্তমান সরকারের সহযোগিতা চেয়েছেন জেলেরা। জেলের চালটো জেলে ঠিক মতন পাইতে আছে না, এটা অনেক অনেক নেতারা খায়া লাইল। মন্ত্রী আছে, আল্লাহ যদি ব্যাটার উচিলা যদি আল্লাহ দেয়, কাঠমাট যদি দেয়, তো আল্লাহ দিলে ফার্ম। আল্লাহ ইলিশ মাছ দিলে জেলেরা গাঙ্গে যাইয়া কিস্তি মিস্তি তেমন যাইতে ইলিশ মাছ পড়ে না। মৎস্য কর্মকর্তারা বলছেন, ইলিশ গভীর পানির মাছ। এ অঞ্চলে ডুবোচরের কারণে ইলিশের অভিপ্রায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ৬৫ দিন নিষেধাজ্ঞার পরের থেকে এই যে ৪৮ দিনের মধ্যে মাত্র ১৫ দিন তারা সমুদ্রে মৎস্য আহরণ করতে পেরেছে। তার মানে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ডাইরেক্ট ইম্প্যাক্টও আমরা পাচ্ছি। পাশাপাশি আমাদের মেঘনার যে মোহনা আছে, সেই মোহনাতে কিন্তু অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে, যেটা জেলেরাই বলেছে, যার কারণে কিন্তু মাছের মাইগ্রেশনটা কম হচ্ছে। তারপর আমরা প্রত্যাশা করছি যে সামনের পূর্ণিমাতে আরও বেশি মাছ পড়বে। ভোলায় সাগর ও নদী মিলিয়ে প্রায় ২.৫ লক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বগুড়া সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান নামে এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতা, বহিষ্কৃত এক নেতা ও তার সদস্যদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের মধ্যে অপর এক যুবদলের কর্মীকে আহত অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে সোপর্দ করলে পরে তাকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। গত রাত ৯টার দিকে সদর উপজেলার গোকুল বন্দরে এই ঘটনা ঘটে। এনে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড়া মহল্লার বাসীর মাঝে সংঘর্ষে মিজান নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। তিনি ট্রলির সিরিয়াল টোকেন শ্রমিক হিসেবে কাজ করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার রাত ১১টার দিকে শহরের খোয়ারপাড় মোড়ে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় খাবার হোটেল সহ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষই মসজিদের মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন জড়ো করায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরিকল্পিতভাবে আশ্রয়নের ঘর নির্মাণ করায় বিপাকে পড়েছে যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের দৌলতপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। প্রতিটি ঘর নির্মাণে করা হয়েছে ব্যাপক অনিয়ম। চলতি বর্ষায় যাতায়াতের রাস্তায় হাঁটুপানি জমে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। ফলে ভোগান্তিতে পড়েছে সেখানকার বসবাসরত ২০টি পরিবার। প্রতিনিধি আক্তারুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। দৌলতপুর আশ্রম প্রকল্পের ঘরের দুই পাশের জমিতে ধান চাষ হওয়ায় জমিতে পানি থাকলে যাতায়াতের রাস্তাতেও পানি জমে থাকে, যার ফলে দুর্ভোগ পোহাতে হয় আশ্রয়নে বসবাসরত পরিবারগুলোকে। ঘরগুলো হস্তান্তরের পর থেকেই বর্ষা এলেই দুর্ভোগ বেড়ে যায় উল্লেখ করে এসব সমস্যায় কেউ খোঁজ খবর রাখে না বলেও অভিযোগ তাদের। এই আশ্রয় প্রকল্প আসার পর থেকে আমরা মনে করেন যে দুর্ভোগে আছি। টিউবওয়েল নেই, পানির কষ্ট, তারপরে যে ঘরের দরজা সব যে ফেটে যাচ্ছে, বাথরুমের ভিতরে দাইবে তলায় যাচ্ছে। রাস্তা আর আছে একটা টিউবওয়েল। এই বৃষ্টিতে আমাকে চলতো কষ্ট, আবার আমাদের ঘরে বারান্দা উঠতেও কষ্ট। মাটি সময় মতন আমরা দিতেও পারিনি ভালো। এখন রাস্তার এই অবস্থা, মানে কোনো জায়গা বেড়ানোর কোনো রাস্তা নেই। তাছাড়াও ২০টি পরিবারের জন্য রয়েছে মাত্র একটি টিউবওয়েল। অপরিকল্পিতভাবে ঘর তৈরি হয়েছে জানিয়ে অধিকাংশ ঘরের মেঝে এবং দেওয়ালে ফাটল সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো। ২০০০ টাকা মতো মাটি দিছিলাম আমরা। না, আমাদের সব কিছুই বলিনি, আমরা চলতে পারছিলাম না, তাই আমরা দিছি। ৩০০০ টাকার মাটি দিছি ঘরে। রাস্তাটাও আমরা আগামীতে সংস্কার করে তারা তাদের নির্বিঘ্নে চলাচল করতে পারে আবাসনে, সে ব্যবস্থা আমরা করব। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে সকল অসুবিধার বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। ২২-২৩ অর্থ বছরে টিআর কাবিকা থেকে যে প্রকল্পে যদি এই রাস্তার মাটি ভরাটের বিষয়টি প্রকল্প হিসেবে নেওয়া হয়ে থাকে, এই বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এই অভিযোগটি আসার পরে আমরা পিআইও অফিস থেকে টিআর কাবিকার প্রকল্পে তালিকাটা চেয়েছি। বিষয়টি যদি ওই রাস্তাকে কেন্দ্র করে মাটি ভরাটের কোনো প্রকল্প থাকে এবং কাজ যদি না হয়ে থাকে, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সকল অনিয়ম আর দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নিয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুতই সমস্যা নিরসনের দাবি আশ্রয়নবাসীর। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দিনাজপুরের পার্বতীপুরে বৈষম্যমুক্ত, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সোমবার ঢাকা মোড় স্তরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক জোবায়ের রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নে বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার চৈত্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় বিএনপির আহ্বায়ক তাহসিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 14 বছর মনে করেন যে 15 বছর আমাদের মাথা বিক্রি করে খেয়ে গেছে। ধন্যবাদ এই প্রতারক চক্ররা আর যেন আপনাদেরকে বিক্রি করতে না পারে, তার জন্য আজকে আমাদেরকে শপথ নিতে হবে। ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সহ 19 জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। সোমবার মহেশপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আব্দুল হক নামের এক মৎস্যজীবী। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারক।
মামলার বিবরণে জানা যায় 2008 সালে উপজেলার সলেমানপুর বাওর ইজারা পায় সলেমানপুর মৎস্যজীবী সমিতি। ইজারার পর ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল মৎস্যজীবীদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাওরে যেতে দেননি। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির লক্ষ্যে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও জেলা বিএনপির সদস্য HM রফিকুল ইসলাম কাজল সহ অন্যান্যরা। মাদারীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার শহরের পাঠককান্দি এলাকায় এই প্রতিষ্ঠান বার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার লাইসু, জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার মনি সহ অনেকেই। হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছে। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার উপজেলার দলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় একটি 10 তলা ভবনের ছাদ থেকে ফেলে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত 8:30টার দিকে রাকিব ও সাকিব সাব্বিরকে নিয়ে তাদের বাসার ছাদে ওঠে। পরবর্তীতে অন্য দুই বন্ধু এসে সাব্বিরকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। অভিযুক্ত রাকিব ও সাকিব এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। নীলফামারীতে বৈষম্য বিরোধী নেতা দাবি করে জোরপূর্বক জমি দখলের পায়তারা ও হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। নীলফামারী সৈয়দপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন অসহায় ভুক্তভোগী পরিবারটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠানেতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।